পৃথিবীর সবথেকে শক্তিশালী মিলিটারির কথা যদি বলা হয় তাহলে রাশিয়া, ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডমের নাম সবার আগে আসে। এই তিন দেশ শুধু মিলিটারি দিয়েই সবার উপরে নয়, বরঞ্চ ইকোনমি আর টেকনোলজির দিক থেকেও পৃথিবীর অন্যান্য দেশগুলোর থেকে অনেক উপরে। তাহলে কি কারণে এত পাওয়ারফুল কান্ট্রিগুলো আফগানিস্তানের মতো ছোট দেশের সাথে বারবার হেরে গিয়েছে? আফগানিস্তানের মধ্যে কি এমন লুকিয়ে রয়েছে যার কারণে পৃথিবীর পাওয়ারফুল দেশগুলো এখান থেকে পিছু হাঁটতে বাধ্য হয়? আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়া, ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডমের আফগানিস্তানের প্রতি কেনই বা এত ইন্টারেস্ট রয়েছে? বন্ধুরা, যদি আফগানিস্তানকে দখল করার ইতিহাস দেখা হয় তবে 2500 বছর আগে 522 বিসিতে পার্সিয়া এখানে হামলা করেছিল, কিন্তু তারা 2 বছরের বেশি এই জায়গা কবজা করতে পারেনি। এরপর 331 বিসিতে আলেকজান্ডার, যিনি অর্ধেক দুনিয়া দখল করেছিল, সেও আফগানিস্তানে হামলা করেছিল, কিন্তু সেও 7 বছরের বেশি এই জায়গায় রাজত্ব করতে পারেনি। মঙ্গল এম্পায়ার, শিখ এম্পায়ার আর মুঘল এম্পায়ারও এই জায়গায় আলাদা আলাদা সময়ে হামলা করেছিল, কিন্তু শুধু মঙ্গল এখানে 2 বছর টিকেছিল আর মুঘল ও শিখ এম্পায়ার 1 বছরের বেশি টিকতে পারেনি। যখন ব্রিটিশরা সব কন্টিনেন্টাল দখল করতে শুরু করেছিল তখন বর্তমানের মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান পর্যন্ত সমস্ত জায়গায় ব্রিটিশ আর্মিদের কন্ট্রোলে ছিল। আফগানিস্তানকে তারা 3 বার দখল করার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা একবারেও সফল হয়নি। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন মানে বর্তমান সময়ের রাশিয়া আফগানিস্তানকে কবজা করার চেষ্টা করেছিল। 9 বছর আফগানিস্তানের সাথে যুদ্ধ করার পর রাশিয়া তাদের ট্রুপস নিয়ে এখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। এই সময় সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে সিভিল ওয়ার চলছিল, আর আফগানিস্তানের সাথে হারার পর পুরো দুনিয়ায় সোভিয়েত ইউনিয়নের উপর অনেক নেগেটিভ ইমপ্রেশন পড়ে। সোভিয়েতরা এখান থেকে চলে যাওয়ার মাত্র 12 বছরের মাথায় 2001 সালে আমেরিকা আফগানিস্তানের উপর হামলা করে। অবাক করার বিষয় হলো, এখানে শুধু আমেরিকাই নয়, বরঞ্চ সমস্ত ন্যাটো কান্ট্রিজ মিলে হামলা করেছিল। একদিকে ইউকে, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক আর পোল্যান্ড সহ 13টি পাওয়ারফুল দেশ। অপরদিকে আফগানিস্তান একাই। আফগানি তালেবানদের সাথে এই যুদ্ধ 20 বছর পর্যন্ত চলতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। পরে পরিস্থিতি এমন হয় যে 2021 সালে আমেরিকান সৈন্যদের ফিরিয়ে নেওয়ার জন্য তালেবানদের সাথে ডিল সাইন করতে হয়। এক্সপার্টরা মনে করেন 20 বছর চলতে থাকা এই যুদ্ধে আমেরিকান ফোর্স আফগানিস্তানের কেবলমাত্র 15% দখল করেছিল। আফগানিস্তানের টোটাল এরিয়া ফ্রান্সের থেকে কিছুটা বড়, কিন্তু এর পপুলেশন ইউএস এর ক্যালিফোর্নিয়া স্টেটের থেকেও কম। এত ছোট দেশ নিজেদের থেকে 10 গুণ বড় আর শক্তিশালী দেশের সাথে কিভাবে মোকাবেলা করে? এর অনেক কারণ রয়েছে, তবে সবথেকে বড় কারণ হচ্ছে আফগানিস্তানের জিওগ্রাফিক্যাল লোকেশন। আফগানিস্তান অনেকগুলো আলাদা আলাদা গোষ্ঠীতে বিভক্ত, যাদের মধ্যে রয়েছে উজবেকস, তাজিকস আর পাশতুন। আফগানিস্তানের সাউথ বর্ডারে পাশতুনরা কয়েকশো বছর থেকেই বসবাস করে, কিন্তু অবাক করার বিষয় হলো আফগানিস্তানে বসবাস করা পাশতুনের থেকে বর্ডারের ওই পারে পাকিস্তানে বেশি বসবাস করে। বর্ডার তৈরির আগেই সাউদার্ন আফগানিস্তান আর ওয়েস্টার্ন পাকিস্তানে পাশতুন বসবাস করত। এই পাশতুনদের যদি অর্ধেক ফ্যামিলি আফগানিস্তানে বসবাস করে তাহলে বাকি অর্ধেক পাকিস্তানে থাকে। বর্ডার ডিফাইন্ড হওয়ার আগে এখানকার লোক একজন অন্য আরেকজনের সাথে যেমন দেখা করতে যেত, তেমনি বর্ডার ডিফাইন্ড হওয়ার পরও একজন অন্য আরেকজনের সাথে দেখা করতে যায়। কারণ এই বর্ডারের বেশিরভাগ অংশই উঁচু পাহাড় দিয়ে ঘেরা। এই কারণে এই বর্ডার কন্ট্রোল করা পাকিস্তান ও আফগানিস্তান 2 দেশের জন্য খুবই চ্যালেঞ্জিং। দি ডিউরেন্ট লাইন নামে পরিচিত এই বর্ডার 2600 কিলোমিটার লম্বা, যার মধ্যে কমপক্ষে 300টি এমন জায়গা রয়েছে যেখান থেকে বর্ডার ক্রস করা যায়। এই কারণে এখানে ড্রাগস, ওয়েপন্স ও মিলিটেন্সের স্মাগলিং অনেক সহজেই হয়ে থাকে। আফগানিস্তানের ম্যাপ যদি দেখা যায় তাহলে এটি একটি ল্যান্ডলকড কান্ট্রি, মানে যদি কাউকে আফগানিস্তানকে হামলা করতে হয় তাহলে তাকে পার্শ্ববর্তী দেশের সাহায্য নিতে হবে, যেখানে ইরান, তুর্কমানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, চায়না আর পাকিস্তান রয়েছে। তারপরেও যদি কোনোভাবে হামলাকারীরা আফগানিস্তানের বর্ডারে পৌঁছেও যায়, তারপর হামলাকারীদের বড় বড় পাহাড়ের মোকাবেলা করতে হবে। মনে রাখুন, আফগানিস্তানের কম আবাদির প্রধান কারণ এখানকার পাহাড়গুলোর হার্শ কন্ডিশন, যাকে হিন্দুকুশ মাউন্টেন রেঞ্জ বলা হয়।
এই রেঞ্জ এতই উঁচু আর এতই ভয়ঙ্কর যে এখানে সার্ভাইভ করা আর একে ক্রস করা প্রায় অসম্ভব মনে করা হয়। এই আলিশান পাহাড় আফগানিস্তানের প্রায় ৭৫% কভার করে রেখেছে। যদি পুরো দেশের কথা বলা হয় তাহলে ৫০%-এর বেশি এরিয়া ২০০০ মিটারের উঁচুতে। এই পাহাড় আফগানিস্তানের জন্য ন্যাচারাল ওয়ালের কাজ করে। যখন সোভিয়েতরা আফগানিস্তানে হামলা করেছিল তখন মিলিট্যান্টস এই পাহাড়ের মধ্যে লুকিয়ে রাশিয়ান ট্যাঙ্কস আর ট্রুপসের উপর হামলা করে পাহাড়ের গর্তে লুকিয়ে পড়ত, যেখান থেকে তাদের খুঁজে বের করা অসম্ভব ছিল। কয়েকবার তো মিলিট্যান্টস রোডই উড়িয়ে দিয়েছিল, যার জন্য রাশিয়ানরা কয়েক মাস পর্যন্ত সামনে এগোতে পারেনি। হিন্দুকুশ মাউন্টেন রেঞ্জের জন্য হামলাকারীদের এক শহর থেকে অন্য শহরে ফুড ও আর্মস সাপ্লাই করা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখানে হাজারো গ্রাম রয়েছে যাতে আলাদা আলাদা উপজাতি বসবাস করে। ভয়ঙ্কর পাহাড়ি রাস্তার জন্য বেশিরভাগ উপজাতিদের সাথে অন্য উপজাতিদের যোগাযোগ নেই, কারণ একটি গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া খুবই মুশকিল। এই কারণে এই উপজাতিরা নিজেদের গ্রামেই নিজেদের আলাদা দুনিয়া গড়ে তুলেছে। তাদের নিজস্ব আইন রয়েছে, এমনকি কিছু উপজাতিরা তাদের সিকিউরিটি তারা নিজেরাই দেয়। এই কারণে কাবুলে থাকা সেন্ট্রাল গভর্নমেন্টের আফগানিস্তানের উপজাতি এলাকায় কর্তৃত্ব চলে না। যখন আফগান সেন্ট্রাল গভর্নমেন্টই তাদের সামনে কর্তৃত্ব খাটাতে পারে না, তখন বাইরে থেকে কেউ এসে কিভাবে পারবে? ১৯৭৯ সালে সোভিয়েত মিলিটারি আফগান সিটি খোস্টে নিজেদের মিলিটারি বেস বানাতে পেরেছিল। এই বেস একটি গ্রামে বানানো হয়েছিল, যার চারপাশে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা ছিল। এটার সুযোগ নিয়ে আফগান মিলিটারি পাহাড়ের উপর থেকে আক্রমণ করে আর পুরো সোভিয়েত ফোর্সকে চারদিক থেকে ঘিরে ফেলে, কারণ এরা উঁচু পজিশনে ছিল আর গ্রাম পর্যন্ত যাওয়ার সমস্ত রাস্তা এরা বন্ধ করে দিয়েছিল। সোভিয়েত মিলিটারির সমস্ত সাপ্লাই নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। তারা শুধুমাত্র এয়ার সাপ্লাই এর উপরে ডিপেন্ডেন্ট ছিল, যেটা সোভিয়েতের জন্য কোনো লং টার্ম সলিউশন নয়। আফগান মিলিটারি এই স্ট্র্যাটেজি শুধুমাত্র সোভিয়েতকে হারানোর জন্যই ব্যবহার করেনি। ২০০১ সালে যখন আমেরিকা এখানে কবজা করার চেষ্টা করেছিল, তখন সমস্ত ন্যাটো কান্ট্রির ১,৩০,০০০ সৈন্যকে এয়ারফোর্সের মাধ্যমে পাঠানো হয়েছিল। এত বড় ফোর্সের জন্য রেগুলার সাপ্লাই, ট্রুপস আর ট্রাককে পাকিস্তানের খাইবার পাসের মাধ্যমে পাঠানো হতো। আফগান মিলিটারি খুব ভালো করেই জানত ইউএস এর জন্য খাইবার পাস কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য তারা পাহাড়ের উপর থেকে প্রতিটি ট্রাকের উপরেই হামলা করত। ২০০৯ সালে তারা খাইবার পাসের একটি বড় ব্রিজকে ধ্বংস করে দেয়। যখন তাদের উপর আমেরিকান ফোর্স থেকে হামলা করা হয়, তখন তারা খুব সহজেই বর্ডার পাস করে পাকিস্তানে যেত এবং খাইবার পাসে যাওয়ার আগেই ইউএস ফোর্সের ট্রাকগুলোকে জ্বালিয়ে দিত। ন্যাটো ফোর্স আফগানিস্তানের টেরোরিস্টদের খতম করার জন্য আফগান সরকারের থেকেও সাহায্য নিত এবং সেখানকার লোকালরাও ইউএস এর সাথে যোগ দিয়েছিল। কিন্তু ২০ বছরের যুদ্ধের পর ইউএস শুধুমাত্র আফগানিস্তানের ১৫% দখল করেছিল। একটি এস্টিমেট অনুযায়ী ইউএস আফগানিস্তান মিলিটারি অপারেশনে টোটাল $2.3 ট্রিলিয়ন খরচ করেছে। মানে শুধু একদিনেই আমেরিকা নিজেদের ফোর্সের উপর $৩০০ মিলিয়ন খরচ করত। যখন এত খরচ করার পরেও ৮৫% এরিয়া তালেবানদের দখলে ছিল, তখন ইউএস এখান থেকে চলে যাওয়াই ভালো মনে করেছিল। এখন আমরা তো সবাই বুঝতে পারছি আফগানিস্তানে থাকা ডেঞ্জারাস পাহাড়গুলো, তার মধ্যে থাকা সিক্রেট বাংকার আর এখানে থাকা বিভিন্ন উপজাতিদের জন্য এখানে কোনো শক্তিই টিকতে পারে না। কিন্তু ঘুরে ফিরে সবাই কেন আফগানিস্তানকেই কন্ট্রোল করতে চায়? এর উত্তর আফগানিস্তানের জিওগ্রাফিক্যাল লোকেশনেই রয়েছে। এটি এশিয়ার সেন্টার, যাকে হার্ট অফ এশিয়া বলা হয়। সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া আর মিডল ইস্টের সাথে কানেক্টিভিটি রাখার জন্য আফগানিস্তানকে কন্ট্রোলে রাখা খুবই জরুরি। এটা তো বোঝাই যায় যে আফগানিস্তানকে কন্ট্রোল করতে পারবে সে পাশের দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই কারণেই যখন আফগানিস্তানে কেউ আক্রমণ করে, তখন অন্য পাওয়ারফুল দেশগুলো আফগানিস্তানের মিলিটারিকে ফান্ড করে তাদেরকে হেল্প করে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।